প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা জানেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আমি ইতিমধ্যে কমপ্লিট করেছি। আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওপর একটি এমসিকিউ পরীক্ষা নেব। ভিডিও আকারে এমসিকিউ পরীক্ষাটা নিচ্ছি। প্রথমে প্রশ্ন বলবো, তারপরে অপশনগুলো, এবং অপশনগুলো শেষে আমি কয়েক সেকেন্ডের একটি বিরতি রাখবো। আপনারা গেস করবেন, আপনারা ধারণা করবেন কোনটি সঠিক উত্তর, এবং আমার সঠিক উত্তরের সাথে আপনার যদি উত্তর মিলে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এই ভিডিওটি দেখার সময় খাতা এবং কলম নিয়ে বসতে পারেন। কয়টি সঠিক উত্তর হলো এবং কয়টি ভুল উত্তর হলো সেগুলো নোট নিয়ে রাখতে পারেন, এবং সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পরীক্ষাটা খুব শান্তভাবে দেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তার আগের ভিডিওগুলো দেখে নিন, দেখে নেওয়ার পরে এই পরীক্ষা অংশগ্রহণ করুন। তাহলে আপনারা আশা করি হতাশ হবেন না এবং একটি ভালো নম্বর পাবেন। এই পরীক্ষার পরে আমি যে নেক্সট আলোচনা শুরু করব সেটা হচ্ছে তামাদি আইন। আমি তামাদি আইনের পরে প্রতিটা আইনই খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করব আশা করছি। বার এমসিকিউ প্রিপারেশন 2022 এমসিকিউ পরীক্ষা ০০১ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ ধারা ১ থেকে ৫৭। প্রশ্ন ১, সুনির্দিষ্ট প্রতিকার আইনটি মূলত কোন আইন থেকে এসেছে? ক. ইকুইটি ল, খ. কমন ল, গ. দেওয়ানি কার্যবিধি, ঘ. ফৌজদারি কার্যবিধি। উত্তর ক. ইকুইটি ল। প্রশ্ন ২, বাধ্যবাধকতা বলতে বোঝায় ক. আইন দ্বারা অকার্যকরযোগ্য প্রতিটি কাজ, খ. আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কাজ, গ. আইন দ্বারা নির্দেশিত প্রতিটি কাজ, ঘ. কোনোটি সঠিক নয়। উত্তর খ. আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কাজ। প্রশ্ন ৩, খ. ককে জমি দান করল এবং তাতে কোনো সন্দেহ রাখল না যে খ জীবিত থাকা পর্যন্ত ক তাতে বাৎসরিক ১ লক্ষ টাকা বৃত্তি দিবে। ক এ দান গ্রহণ করল, এক্ষেত্রে ক খ এর ক অংশীদার, খ খ এর বংশানুক্রমিক জিম্মাদার, গ খ এর আজীবন জিম্মাদার, ঘ কোনোটি নয়। এখানে উত্তর গ খ এর আজীবন জিম্মাদার। প্রশ্ন ৪, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের কথা বলা হয়েছে? ক ১টি, খ ২টি, গ ৫টি, ঘ ৩টি। এখানে উত্তর হবে ১টি। প্রশ্নটি ৫ ধারা থেকে এসেছে। প্রশ্ন ৫, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪ ধারার বিষয়বস্তু কি? অপশন ক. আইনটি কোথায় কোথায় কার্যকর হতে পারে না, খ. কি কি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে, গ. আইনটিতে ব্যবহৃত শব্দসমূহের ব্যাখ্যা, ঘ. চুক্তি আইনে ব্যবহৃত শব্দসমূহের ব্যাখ্যা। এখানে উত্তর ক. আইনটি কোথায় কোথায় কার্যকর হতে পারে না, অর্থাৎ সেভিংস বা সংরক্ষণ ধারা। প্রশ্ন ৬, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিষয়বস্তু? ক ৩ ধারা, খ ৪ ধারা, গ ৫ ধারা, ঘ ৬ ধারা। উত্তর গ ৫ ধারা। ৭, দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিষয়বস্তু? ক ৪ ধারা, খ ৫ ধারা, গ ৬ ধারা, ঘ ৭ ধারা। উত্তর ঘ ৭ ধারা। ৮, জমি থেকে বেদখল হওয়ার কত দিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে? ক ৬ মাস, খ ৩ বছর, গ ৬ বছর, ঘ ১২ বছর। উত্তর ১২ বছর। ৯, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্ত্ব পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে কত ধারায়? ক ৫ ধারায়, খ
8 ধারায়, গ 9 ধারায়, ঘ 10 ধারায়। উত্তর খ 8 ধারায়। অর্থাৎ সত্য পুনরুদ্ধারের বিষয় হলে 8 ধারা। প্রশ্ন 10, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় কোনো মোকদ্দমা দায়ের করা যায় না। ক বিদেশি সরকারের বিরুদ্ধে, খ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, গ বেসরকারি সংস্থার বিরুদ্ধে, ঘ সরকারের বিরুদ্ধে। আমরা সবাই জানি যে এই বিষয়টিতে যে 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। উত্তর ঘ সরকারের বিরুদ্ধে। 11, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মোকদ্দমা, ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? ক আপিল, খ রিভিশন, গ রিভিউ, ঘ রেফারেন্স। উত্তর হবে খ রিভিশন। আমরা জানতাম যে 9 ধারায় আপিল এবং রিভিউ চলে না ডিক্রির বিরুদ্ধে, কিন্তু রিভিশন চলে, তাই উত্তর খ রিভিশন। 12, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি কোনো আইনের পদ্ধতিতে তা পুনরুদ্ধার করতে পারে। ক সুনির্দিষ্ট প্রতিকার আইন, খ তামাদি আইন, গ সম্পত্তি হস্তান্তর আইন এবং ঘ দেওয়ানি কার্যবিধি। উত্তর ঘ দেওয়ানি কার্যবিধি। এখানে লক্ষ্য করবেন যে পদ্ধতিতে আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে মামলা করতে হবে, কিন্তু পদ্ধতিটা হবে দেওয়ানি কার্যবিধি অনুসারে, তাই এই প্রশ্নের উত্তর দেওয়ানি কার্যবিধি। 13, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? ক 3 মাস, খ 6 মাস, গ 12 মাস, ঘ 12 বছর। 13 নম্বরের উত্তর হচ্ছে 6 মাস। 9 ধারায় 6 মাস। 14, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের হবে। ক 9 ধারায়, খ 10 ধারায়, গ 11 ধারায়, ঘ কোনোটি নয়। উত্তর ঘ 10 ধারায়। 8, 9 স্থাবর এবং 10, 11 এই দুইটি হচ্ছে অস্থাবর। প্রশ্ন 15, কোনটি বলবৎযোগ্য? ক বিবাহের চুক্তি, খ ব্যক্তিগত সেবার চুক্তি, গ সম্পত্তি বিক্রয়ের চুক্তি, গ উপন্যাস রচনার চুক্তি। এখানে লক্ষ্য করুন যে কতে বিবাহের চুক্তি, বিবাহ একটি ইচ্ছার বিষয়, সংকল্পের বিষয়, ব্যক্তিগত সেবার চুক্তি এটাও ব্যক্তিগত বিষয়, উপন্যাস রচনার যে চুক্তি এটাও একটি ব্যক্তিগত ইচ্ছার বিষয়, তাই শুধুমাত্র গ সম্পত্তি বিক্রয় চুক্তি সেটাই শুধুমাত্র বলবৎযোগ্য, বাদ বাকি সবগুলোই বলবৎ অযোগ্য। 16, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 8টি। উত্তর খ 4টি। প্রশ্ন 17, কোনো চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হলে প্রতিকারের বিধান কোন ধারায়? ক 12, খ 13, গ 14, ঘ 15। উত্তর খ 13। প্রশ্ন 18, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসাবে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। ক 17 ধারায়, খ 18 ধারায়, গ 19 ধারায়, ঘ 20 ধারায়। উত্তর 19 ধারায়। প্রশ্ন 19, খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা নহে, এটি কোন ধারায় বিষয়বস্তু? ক 18 ধারায়, খ 19 ধারায়, গ 20 ধারায়, ঘ 21 ধারায়। উত্তর হবে গ 20 ধারায়। 20, যে চুক্তিসমূহ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যোগ্য নয় তা কোন ধারায় আলোচনা করা হয়েছে? ক 18 ধারায়, খ 19 ধারায়, গ 20 ধারায়, ঘ 21 ধারায়।
উত্তর হবে ঘ 21 ধারায়। 21 ক একটি বাড়ি 1,00,000 টাকায় খ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? ক ক খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। খ ক খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। গ খকে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। ঘ খকে চুক্তির ক্রয়মূল্য পরিশোধের বাধ্য করা যাবে না। 21 নম্বর প্রশ্ন উত্তর গ খকে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। এটি আমি আগেও আলোচনা করেছি। প্রশ্ন 22 ক 100 মণ গম খ এর নিকট বিক্রয় চুক্তি করে। কোনো কারণ ব্যতি রেখে উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই। খ এর প্রতিকার কি? অপশন ক খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে। অপশন খ খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে। অপশন গ খ ক্ষতিপূরণ পাবে না। অপশন ঘ খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে। 22 উত্তর হচ্ছে খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে। প্রশ্ন 23 কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয় লিখিত, প্রত্যায়িত ও সত্যায়িত, সত্যায়িত, লিখিত ও নিবন্ধিত? উত্তর হবে লিখিত ও নিবন্ধিত। 21 ক ধারা থেকে প্রশ্নটি এসেছে। প্রশ্ন 24 কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎযোগ্য নহে? ক 2003, খ 2004, গ 2005, ঘ 2006? উত্তর গ 2005। 1 জুলাই থেকে 25 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মোকদ্দমা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়া প্রয়োজন ছিল চুক্তির অবশিষ্ট মূল্যের 25 চুক্তির অবশিষ্ট মূল্যের 50 অবশিষ্ট চুক্তিমূল্য কোনো চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয়। উত্তর হবে ঘ কোনো চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়। কেননা 1 জুলাই 2005 থেকেই 21 ক ধারাটি কার্যকর হয় এবং যেহেতু 1 জুলাই 2005-এর আগের একটি তারিখের কথা বলা হচ্ছে তাই উত্তর হবে ঘ কোনো চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়। ওই সময় কোনো আনরেজিস্টার্ড ডিডকেও কার্যকর করা যেত, কোনো চুক্তির অবশিষ্ট মূল্যও দাখিল করতে হতো না। প্রশ্ন 26 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক ধারাটি কোন সনের কত নং আইন দ্বারা সংযোজিত হয়েছে? 2004 সালের 27 নং, 2005 সালের 27 নং, 2004 সালের 23 নং, 2005 সালের 23 নং? উত্তর 2004 সালের 27 নং। 27 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক ধারাটি কত তারিখ হতে কার্যকর হয়? 2004 সনের 1 জানুয়ারি হতে, 2005 সালের 1 জানুয়ারি হতে, 2004 সনের 1 জুলাই হতে, 2005 সনের 1 জুলাই হতে? উত্তর হবে ঘ 2005 সালের 1 জুলাই হতে। 28 ক খ এর সাথে ক এর একটি ছবি আঁকার চুক্তি করেছে। খ ছবিটির জন্য 1000 টাকা প্রদানের সম্মতি করেছে। ছবিটি আঁকা হলে খ মূল্য পরিশোধ করে, কিন্তু ক ছবিটি দিতে অস্বীকার করে। এক্ষেত্রে কোনটি সঠিক? ক চুক্তিটির সুনির্দিষ্ট বলবৎ সম্ভব নয়। চুক্তিটির সুনির্দিষ্ট বলবৎ সম্ভব। খ টাকা ফেরত পাবে। খ ক্ষতিপূরণ পাবে। উত্তর হবে খ চুক্তিটির সুনির্দিষ্ট বলবৎ সম্ভব। প্রশ্নটি একটি টেকনিক্যাল প্রশ্ন। লক্ষ্য করেন যে ছবিটি আঁকা হলে মানে আঁকা হয়ে গেছে এবং খ মূল্য পরিশোধ করে। খ যেহেতু
চুক্তির তার অংশের মূল্য পরিশোধ করেছে, অর্থাৎ তার অংশের যে শর্ত সেটা পালন করেছে। এবার ক, যিনি ছবি আঁকবেন তিনি কেন ছবিটি দিবেন না? আঁকা তো হয়েই গেছে, আর ছবিটি যেহেতু আঁকার জন্যই চুক্তি করা হয়েছিল, যেটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট বলবৎ সম্ভব, এখানে অসম্ভব কিছু নয়। 29, একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন ক, চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য, ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়, ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না, চুক্তিটি কার্য সম্পাদনের পূর্বেই চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব বিলীন হয়। উত্তর গ, ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না। 30, ক একজন পেশাদার খুনি, সে গকে খুন করার জন্য খ এর সাথে 10 লক্ষ টাকার একটি চুক্তি করে এবং 5 লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করে। ক গকে খুন করতে ব্যর্থ হয়, খ এর দেওয়া অগ্রিম 5 লক্ষ টাকা ফেরত পেতে তার প্রতিকার কি? এখানে একটি ইন্টারেস্টিং প্রশ্ন করেছি আমি, লক্ষ্য করবেন যে প্রশ্ন অপশনগুলো আগে পড়ে নিই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারায় মোকদ্দমা করা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারায় মোকদ্দমা করা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় মোকদ্দমা করা। ঘ, এমন চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। এখানে আপনাদের কি মনে হচ্ছে উত্তর কি হতে পারে? এখানে 10 লক্ষ টাকার চুক্তি করে এবং 5 লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করেছে এবং ক গকে খুন করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ যে কাজের চুক্তি সে কাজের অগ্রিম নিয়েছে কিন্তু সে কাজটি করতে পারেনি, সেক্ষেত্রে সে টাকাটাও ফেরত দেওয়া উচিত, কিন্তু সে দিচ্ছে না। আইন কি বলে? আইন বলছে এমন চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য নয়, কেননা খুন করার বিষয়ে একটি চুক্তি, সেই চুক্তিটা তার প্রকৃতির কারণেই কি বাতিলযোগ্য, অবৈধ বিষয়ে চুক্তি। তাই উত্তর হবে এমন চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। 31, দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি অবটেন্ড বাই এনি পার্টি দেয়ারটু। বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণিত হয়েছে? ক 25A, 27A, 23 A, 12A। উত্তর হবে 23A or 23A। একটি চুক্তির যে কোনো পক্ষ সেই চুক্তিটি বলবৎকরণের জন্য মামলা করতে পারেন। 32, যারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। চুক্তির যে কোনো পক্ষ, চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, শুধুমাত্র চুক্তির পক্ষগণ, ক এবং খ উভয়ই। উত্তর অপশন ঘ, ক এবং খ উভয়। ক চুক্তির যে কোনো পক্ষ, খ হচ্ছে চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, এই দুইটা অপশনই সঠিক, তাই ঘ হবে উত্তর, শুধুমাত্র চুক্তির পক্ষগণ, এটা ভুল উত্তর। 33, ক খ এর নিকট একটি বাড়ির সুনির্দিষ্ট শর্ত এবং ভাড়ায় দিতে চুক্তিবদ্ধ হয়, খ চুক্তির কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানায়, ক ইহার পর খ এর চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা করে এবং ক্ষতিপূরণ লাভ করে। এই ক্ষেত্রে অপশন ক সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে, খ ক পুনরায় ক্ষতিপূরণ লাভ করতে পারবে, গ ক সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে না, ঘ ক এবং খ উভয়। উত্তর গ, ক সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে না। কেন পারবে না? কারণ ক্ষতিপূরণের জন্য সে ক্ষতিপূরণ অলরেডি পেয়ে গেছে, লাভ করেছে, তাই আর পারবে না। 34, একটি চুক্তি রদের মোকদ্দমা দায়ের করা যায় যদি চুক্তিটি ক লিখিত ও বাতিল হয়, খ মৌখিক ও বাতিল হয়, গ লিখিত ও বাতিলযোগ্য হয়, ঘ লিখিত ও বাতিল বা বাতিলযোগ্য হয়। উত্তর ঘ লিখিত হতে হবে ও বাতিল বা বাতিলযোগ্য হয়।
35 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 35 ধারায় কয়টি ক্ষেত্রে চুক্তি রদের মোকদ্দমা দায়ের করা যায়? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। উত্তর খ 3টি। 36 ক খ এর নিকট একটি মাঠ বিক্রয় করে। মাঠটির উপর দিয়ে চলাচলের অধিকার ছিল, যা সম্পর্কে ক এর সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সে সেটা খ এর নিকট হতে গোপন রেখেছিল। এই ক্ষেত্রে 36 ক খ এর নিকট একটি মাঠ বিক্রয় করে। মাঠটির উপর দিয়ে চলাচলের অধিকার ছিল, যা সম্পর্কে ক খ এর সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সে সেটা খ এর নিকট গোপন রেখেছিল। এই ক্ষেত্রে ক ক চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করার অধিকারী, খ খ চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করার অধিকারী, গ খ চুক্তিটি রদ করার অধিকারী এবং ঘ কোনোটি নয়। উত্তর হবে গ খ চুক্তিটি রদ করার অধিকারী। কারণ এখানে খ প্রতারিত হয়েছে, সে জানতো না যে ওই মাঠটির মধ্য দিয়ে চলাচলের অধিকার আছে, সুখাধিকার আছে কোনো ব্যক্তির বা কোনো ব্যক্তিবর্গের। 37 একজন অ্যাটর্নি ক তার মক্কেল একজন হিন্দু বিধবা খ এর পাওনাদারকে প্রতারণার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করতে প্ররোচিত করল। ক এবং খ এর মধ্যে এই মর্মে সম্পাদিত চুক্তি খ অপশন ক রদ করার অধিকারী, খ সুনির্দিষ্টভাবে বলবৎ করার অধিকারী, গ সংশোধনের অধিকারী, ঘ সবগুলো সঠিক। উত্তর হবে ক রদ করার অধিকারী। 38 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কত ধারায় বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদের আবেদন করতে পারবেন? ক 35, ঘ 36, গ 37, ঘ 38। উত্তর গ 37 ধারা। 39 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কত ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়? অপশন ক 13, খ 20, গ 31, ঘ 37। অপশন গ 31। 40 একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র ক পক্ষগণ দ্বারা, খ সম্পাদনকারীগণ দ্বারা, গ সত্তনকারী সাক্ষী দ্বারা, ঘ আদালত দ্বারা। উত্তর হবে ঘ আদালত দ্বারা। 41 কয়টি কারণে দলিল সংশোধনের আদেশ দেওয়া যায়? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। উত্তর ক 3টি। 42 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কত ধারার বিধান মতে দলিল বাতিল করা যায়? ক 35, খ 39, গ 15, ঘ 50। উত্তর খ 39। প্রশ্ন 43 কোন মোকদ্দমায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য? ক রেজিস্টার্ড দলিল বেআইনি মর্মে ঘোষণামূলক মোকদ্দমায়, খ রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমায়, গ রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমায়, ঘ রেজিস্টার্ড দলিল রদ রহিতের মোকদ্দমায়। অপশন গ রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমায়। প্রশ্ন 44 ক্ষেত্র বিশেষে আদালত দলিল বাতিল করার আদেশ প্রদানের পাশাপাশি অপরপক্ষকে ন্যায় বিচারের স্বার্থে কোন প্রতিকার দিতে পারে? ক আর্থিক ক্ষতিপূরণ, খ চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, গ দলিল সংশোধন, ঘ সবগুলো। উত্তর ক আর্থিক ক্ষতিপূরণ। প্রশ্ন 45 আদালত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করলে বিকল্প হিসেবে কী সিদ্ধান্ত দিতে পারে?
ক নিষেধাজ্ঞা, খ চুক্তি সংশোধন, গ চুক্তি রদ, ঘ সবগুলো। উত্তর গ চুক্তি রদ। অর্থাৎ চুক্তি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা না যায়, কার্যকর করা না যায়, সেক্ষেত্রে চুক্তিটি রদ করার সিদ্ধান্ত আদালত নিতে পারেন। প্রশ্ন 46, ক খকে একটি জমি প্রদান করে, খ সেটি গ এর নামে উইল করে মারা যায়, এরপর ঘ সেই জমির দখল গ্রহণ করে এবং একটি জাল দলিল পেশ করে বলে যে ক এর পক্ষে জিম্মাদার হিসাবে খকে সেই জমি প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে গ এর প্রতিকার কী? অপশন ক, ক এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ পেতে পারে, খ জাল দলিলের বিলুপ্তির আদেশ পেতে পারে, গ ক্ষতিপূরণের আদেশ পেতে পারে, ঘ ক এর বিরুদ্ধে ফৌজদারি শাস্তির আদেশ পেতে পারে। উত্তর খ জাল দলিলের বিলুপ্তির আদেশ পেতে পারে। প্রশ্ন 47, কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মোকদ্দমা করতে পারে না? ক দখল উদ্ধারের ডিক্রি, খ সত্য ঘোষণার ডিক্রি, গ বাটোয়ারার চূড়ান্ত ডিক্রি, ঘ স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি। উত্তর খ সত্য ঘোষণার ডিক্রি। আসলে সত্য ঘোষণার ডিক্রিতে এটি জারি করার প্রয়োজনই হয় না। 48, একটি জমির বৈধ দখলে আছে, প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে, এ মোকদ্দমা দায়ের করতে পারে ক অগ্রক্রয়ের, খ ক্ষতিপূরণের, গ ঘোষণার, ঘ বন্টনের। উত্তর ঘ ঘোষণার। কি ঘোষণা? যে এটা আমার সম্পত্তি, আমার দখলে আছে, এর সত্ত্ব আমার, এর উপর দিয়ে অন্য কারো চলাচলের অধিকার নেই মর্মে ঘোষণা। প্রশ্ন 49, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে? ক 2, খ 3, গ 4টি এবং ঘ কোনোটি নয়। উত্তর হবে খ 3টি। প্রশ্ন 50 এবং শেষ প্রশ্ন, দেওয়ানি আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা? ক বিবেচনামূলক, খ বাধ্যতামূলক, গ নির্দেশনামূলক, ঘ নিরোধমূলক। উত্তর হবে ক বিবেচনামূলক।